নাহিদ আক্তার, ওয়েস্টার্ন হাই স্কুল, আজিমপুর, ঢাকা। এই সমস্ত পৃথিবী যখন ক্রান্তি লগ্নে আছে মহামারী করোনা ভাইরাসের এক আতঙ্কে, সেই মুহূর্তে আমরা ওয়েস্টার্ন পরিবার আমাদের সভাপতি থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকল কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র ও শিক্ষিত অভিভাবক কিন্তু এখনও আল্লাহ অশেষ রহমতে আমরা সকলেই সুস্থ আছে। এর জন্য আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এত প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের পৃথিবী যেমন সকল দিক থেকে টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেরকম আমরাও যাতে পিছিয়ে না থাকি, আমাদের ওয়েস্টার্ন পরিবার যাতে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যে আমাদের প্রধান শিক্ষকের প্রচেষ্টায় আমরা ওয়েস্টার্ন পরিবার অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এখন আমরা আমি নাহিদ আক্তার, তোমাদের তো চেনাই, অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না। তোমরা আমাদের ক্লাসগুলো ইউটিউবে অবশ্যই দেখবে। সকল শিক্ষক আমাদের অনেক শ্রম ও মেধা দিয়ে এই ক্লাসগুলো তোমাদের উপকারের জন্য আমরা আমাদের ওয়েস্ট বাংলা ইউটিউবে সার্চ দিলেই পাবে। তোমরা এই ক্লাসগুলো সবাই দেখবে। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস করাবো তোমাদের। আমি প্রথম থেকে ক্লাসের চ্যাপ্টারগুলো ধরলাম, কারণ ক্লাস নবম শ্রেণীতে আমাদের সেরকম ক্লাস হয়নি, আর দশম শ্রেণীতে এই ক্লাসটা নবমে হয়েছিল রিভিশন আকারে। বা এটা হলো যে চ্যাপ্টারটা আমি আজকে তোমাদের আলোচনা করব, সেটা হলো দ্বিতীয় অধ্যায় লেনদেন। আমি এমন একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব যে টপিকসটা হলো আমাদের হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন। একটা বিল্ডিং বানাতে যেমন আমাদের ফাউন্ডেশন দরকার, ফাউন্ডেশন কি বিল্ডিংয়ে জায়গায় জায়গায় সংস্থাপন করে একটা খুঁটি, সেই রকম আমাদের হিসাব বিজ্ঞানের লেনদেন চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন। আমি তোমাদের বোর্ডে কিছু কার্যক্রম করিয়ে আমরা অঙ্কের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, বিভিন্ন প্রসেসে, যাতে তোমাদের এই অনলাইন ক্লাসটা দেখে তোমরা যাতে অল্পতে অনুধাবন করতে পারো, নিজেরা বাসায় অনুসরণ করতে পারো, ওই প্রক্রিয়ায় আমি তোমাদের বোর্ডে তোমাদের শুরু করব। তারপর আমি অনলাইনে আমরা যেভাবে ডিজিটাল ক্লাস করব, আমরা যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস করি, ওই আঙ্গিকে আমি তোমাদের স্লাইডের মাধ্যমে একটি ধাপগুলো দেখাবো। আজকে আমি শুরু করলাম দ্বিতীয় অধ্যায় লেনদেন। বোর্ডে আমি তোমাদের লেনদেনের সাথে একটি পরিচয় করে নিয়েছি। লেন অর্থ দেওয়া দেওয়া, আর লেন অর্থ নেওয়া। কথাটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। ব্যতিক্রম হলো লেনদেন বলতে নেওয়া দেওয়াকে বোঝায়। এই পৃথিবীটাই গিভ এন্ড টেক, তাই না? যে কোনো পরিবার বলো, সমাজ বলো, জগৎ বলো, নিজের জীবন বলো, আমাদের দুটি হাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এক হাত দিবে আর এক হাত নিবে, এটাই জগতের নিয়ম। এখন আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের কথা বলছি, লেনদেন করতে হলে এই লেনদেনের বিষয়ে আমাদের যে টপিকসগুলো জানা লাগবে। লেনদেন বললেই লেনদেন হয় না, লেনদেন হওয়ার জন্য কিছু ঘটনা লাগে। ঘটনাকে লেনদেন করতে হলে তাকে কিছু প্রক্রিয়াজাত করতে হয়। এই প্রক্রিয়াটাকে কার্যকর করার জন্য তাকে কিছু সমীকরণ লিকুইডের মাধ্যমে যেতে হয়। এই সমীকরণটাকে আমরা যখন ধাপে ধাপে সম্পদ, দায়, দেনা, আমি যে কথাগুলো বলছি সবগুলোই আমরা বিভিন্ন স্লাইডে দেখতে পাবো। এই স্লাইডটাকে দেখানোর আগে আমি একটু তোমাদের বলে দিলাম লেনদেনটা বেসিকটা কি। এখন লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান। এক পক্ষ গ্রহণ করবে, আরেক পক্ষ প্রদান করবে, এটাই হলো লেনদেনের মুখ্য বিষয়। তাহলে আমি তোমাদের একটি স্লাইডের মাধ্যমে, চিত্রের মাধ্যমে লেনদেনটাকে সহজ একদিকে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি নাহিদ আক্তার, সিনিয়র শিক্ষক, ওয়েস্টার্ন হাই স্কুল, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় করাবো লেনদেন। তো চ্যাপ্টারটার নাম দিলাম হলো, আমরা দ্বিতীয় অধ্যায়টার নাম কি বললাম? লেনদেন। লেনদেন চ্যাপ্টার থেকে তোমরা যা শিখতে পারবা তা হলো লেনদেন কি সেটা ব্যাখ্যা করতে পারবা, কোনটা লেনদেন কোনটা লেনদেন না, ও কোনটি ঘটনা তাও ব্যাখ্যা করতে পারবা। লেনদেনের বৈশিষ্ট্যগুলো বলতে ও ব্যাখ্যা করতে পারবে, হিসাব সমীকরণটি বলতে পারবে। তাহলে লেনদেনের সংখ্যাটা আমরা সংক্ষেপে বলি। আমরা লিখে দিয়েছি, তোমরা সকলেই খাতা কলম রেডি করো, খাতা কলম নিয়ে লিখো। লেনদেন কাকে বলে সংখ্যাটা দেওয়া আছে, তার সাথে আমি কিছু স্লাইড তৈরি করে ছবির মাধ্যমে তোমাদের দিয়েছি, যাতে সেটা দীর্ঘস্থায়ী তোমাদের মনে থাকে।
ছবিগুলো দেখে যাতে বোঝা যায় খুব সহজে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। আমরা তাহলে লেখা শুরু করি। লিখো তোমরা লেনদেন। লেনদেন কাকে বলে? সংজ্ঞাটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো ঘটনা যা ব্যবসায়িক আর্থিক পরিবর্তন করে যে সমস্ত ঘটনা, সেই সমস্ত ঘটনাকে আমরা লেনদেন বলি। কি বললাম? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। লেনদেন হতে হলে তাকে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। কিন্তু যে ঘটনাগুলো ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হবে না সেগুলো লেনদেন না। আমরা ধাপে ধাপে সবগুলোই বিভিন্ন স্লাইডের মাধ্যমে তোমাদের দেখাবো। নিচে প্রথম স্লাইডটিতে আছে অর্থের মাধ্যমে কেনাকাটা হচ্ছে, এক পক্ষ দিচ্ছে আরেক পক্ষ নিচ্ছে, বিনিময় মাধ্যমে অর্থের অঙ্কের বিনিময় হচ্ছে, সেটাই হচ্ছে একটি লেনদেন। দ্বিতীয় চিত্রটায় দেখিয়েছি তোমাদের ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে। ব্যাংকে টাকা জমা দিচ্ছি, আমি দিচ্ছি, সে নিচ্ছে, একজন দেবে একজন নেবে, দুটি পক্ষ বিদ্যমান আছে, সেটা অবশ্যই লেনদেন। এখানে চিত্রটাতে তোমরা কি বুঝতে পারছো দেখো তো, বিকাশে টাকা পাঠানো হচ্ছে। বিকাশ করে আমি আমার টাকাটা এক স্থান থেকে আরেক স্থানে একজন এক হাত থেকে আরেক হাতে যাবে। এটা কি পরিবর্তন হবে অর্থের অঙ্কের। তারপরে একজন আরেকজনকে দিবে নিবে, এই নেওয়া দেওয়া, এই গিভ অ্যান্ড টেক আমি প্রথম ক্লাসগুলোতে বলেছি। তাহলে এটা কি হলো? বিকাশে টাকা পাঠানো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সুতরাং এটাকে আমরা একটি লেনদেন বলতে পারি। এই ছবিতে কি বোঝাচ্ছে বলো তো? দেখো, মোবাইলে টাকা ইজি লোড করা হচ্ছে, এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সুতরাং এটিকে কি বলবো আমরা? অবশ্যই লেনদেন বলবো। এই ছবিতে কি বোঝা যাচ্ছে একটু আমরা বুঝি, দেখি ছবিতে চিত্রটিতে মধ্যে আছে একটি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য নয় শুধু একটি ঘটনা। কি আছে চিত্রটিতে? দুইজন লোক একজন লোককে সাহায্য করছে। এখানে দুইজন তিনজন একাধিক আছে, তাহলে কেন লেনদেন নয়? এখানে কোনো অর্থের অঙ্কের পরিবর্তন ঘটে নাই, আদান প্রদান হয় নাই, সেবা অর্থমূলক হয়েছে, কিন্তু মানে ঘটনা এটা, কিন্তু সকল ঘটনায় লেনদেন হয় না। এটা হলো সেবা অর্থে একটি ঘটনা ঘটেছে, শুধুমাত্র এটা ঘটনা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় বলে এটা লেনদেন নয়। তারপরে এই চিত্রটিতে কি বোঝাচ্ছে দেখো, এক পুরস্কার প্রদান করছে, তাই তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, পুরস্কার দিচ্ছে, এটি একটি ঘটনা, শুধুমাত্রই ঘটনা, এটি একটি ঘটনা, কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় বলে এটা কি লেনদেন হবে না? এটাও লেনদেন হবে না। এইখানে দুটি চিত্র দিলাম, একটু খেয়াল করে দেখো তোমরা। আমি চিত্রগুলো দিয়ে বোঝাচ্ছি যাতে বৈশিষ্ট্যগুলো, সমীকরণটা আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি। প্রথম চিত্রটি হলো দুর্ঘটনায় আহত হলো, দ্বিতীয় চিত্রটি হলো কম্পিউটারে কাজ করছে। দুর্ঘটনায় আহত হচ্ছে, এটাও একটি ঘটনা, কম্পিউটারে কাজ করছে, এটাও একটি ঘটনা, কিন্তু দুটি একই অর্থে ব্যবহার হয়েছে। অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হয়েছে না, এখানে কোনো অর্থের অঙ্কের পরিমাপযোগ্য নয়। আর এটাও এই কম্পিউটারে কাজ করছে, অর্থের অঙ্কের পরিমাপযোগ্য এখনও হয় নাই। তাহলে এটা অতএব এই দুটি ঘটনা, এই দুটি একটি ঘটনা, কিন্তু এই দুটি কোনো লেনদেন নয়। তারপরে বিগত দুটি লেনদেন নয়, কিন্তু এখন দেখো আমরা আরেকটি চিত্রতে দেখছি শাড়ি ক্রয় বিক্রয় হচ্ছে, আরেকটি চিত্রতে সবজি ক্রয় বিক্রয় হচ্ছে, এটাও ঘটনা, এটাও একটি ঘটনা, দুটি ঘটনা। দুটির মধ্যে কি সামঞ্জস্য আছে? অর্থের অঙ্কের পরিমাপযোগ্যতা। তাহলে অতএব ঘটনা দুটি লেনদেন বলে আমরা বিবেচিত করতে পারি। তারপরে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি তোমাদের। ব্যবহারের জন্য ক্রয়, আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য যেটা ক্রয় করব সেটা একটি ব্যয়, সেটাকে আমরা লেনদেন বলতে পারি না। ব্যক্তিগত প্রয়োজনে যেটা ব্যয় করি সেটা লেনদেন নয়। কিন্তু একই অর্থে একই জিনিস যখন একজন ব্যবসায়ী আমার নিকট বিক্রি করছে, ব্যবসায়ী বিক্রি করছে, এটা ব্যবসায়ের আয়। তাহলে ব্যবসায়ের আয় যখন হয়
তখন এটা লেনদেন হয়। তাহলে আরেকবার বলছি আমরা, দুটি ঘটনা, আমি কিনছি আর ব্যবসায়ী বিক্রি করছে, দুটি ঘটনা, কিন্তু একটি হলো ব্যক্তিগত ব্যয় বৃদ্ধি পেল, এটা লেনদেন হলো না, কিন্তু ব্যবসায়ের আয় বৃদ্ধি পেল, ব্যবসায়ের ক্ষেত্রে এটি লেনদেন হলো। প্রথম অ্যারো চিহ্নটিতে আছে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য, আর দ্বিতীয়টি আছে আর্থিক অবস্থার পরিবর্তন। আমি এখানে দেখাচ্ছে মোবাইল ক্রয় বিক্রয়, সে ক্রয় করছে, সে বিক্রয় করছে, আমি ক্রয় করছি, অর্থের পরিমাপযোগ্যতা আছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে এখানে কি হলো, দুইটি সত্তা তৈরি হলো। এগুলো সবগুলোই হলো, এই যে আমি যে পয়েন্টগুলো তোমাদের বলছি সবগুলো হলো লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য না জানলে লেনদেনকে আমরা ভালো করে চিহ্নিত করতে পারবো না, কে দাতা কে গ্রহীতা, কে বাড়বে কে কমবে, এইগুলো আমরা চিহ্নিত করতে পারবো না। প্রতিটি লেনদেনই স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, ধারে ক্রয় করছে এটিও একটি লেনদেন, 7 দিন পরে মূল্য পরিশোধ করছে এটিও একটি লেনদেন। সকল ঘটনা থেকে এতগুলো চিত্র তোমাদের দেখানো হলো যে সহজে মনে রাখার জন্য। তাহলে এই সকল ঘটনা থেকে আমরা কি পেলাম, তাহলে আমরা বুঝতে পেলাম প্রত্যেকটা লেনদেনই ঘটনা, প্রত্যেক ঘটনা লেনদেন নয়, প্রত্যেক ঘটনাই ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। তাহলে লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমাদের বইতে 7টি বৈশিষ্ট্য দেওয়া আছে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা। এই সকল ঘটনাইগুলো আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখিয়েছি। শুধু একটি বৈশিষ্ট্য বাকি আছে, সেটা হলো সমীকরণের প্রভাব। এখন আমরা অর্থের অঙ্কের পরিমাপযোগ্যতা কি, আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বোঝায়, দ্বৈত সত্তা বলতে কি বোঝায়, কোন ঘটনাটি স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, কোনগুলো দৃশ্যমান, কোনগুলো ঐতিহাসিক, এগুলো আমরা এক এক করে জেনে নেব। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থই বলে যাচ্ছি লেনদেনের ক্ষেত্রে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা লেনদেনের অপরিহার্য বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যতে এটা আছে। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যে কোনো ঘটনা ঘটতে হলে তাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যেমন ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি, যা দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি একটি লেনদেন নয়। কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়া, 20,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন, কারণ এটি ব্যবসার থেকে ক্ষতি হয়েছে, আগুনে বিনষ্ট হয়েছে, ব্যবসার ক্ষতি হয়েছে। এগুলো তোমরা লিখে নিতে পারো, এক এক করে লিখে নিবে, এগুলো লিখে নিলে সহজে বোঝা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, দৃশ্যমানতা, ঐতিহাসিক। আমাদের মূল হলো লেনদেনের হিসাবের সমীকরণ। হিসাবের সমীকরণ এই বৈশিষ্ট্যের মধ্যে মুখ্য, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য। আর এই দিয়েই আমাদের হিসাবের লেনদেন বা লেনদেন চ্যাপ্টারের, আমি বলেছিলাম আগেই, সমীকরণটাকে বা লেনদেনকে যদি আমরা একটি ফাউন্ডেশনের সাথে তুলনা করি, তো সমীকরণ হলো এর মূল ভিত্তি। সমীকরণের সংক্ষিপ্ত রূপ তোমাদের আমি দেখালাম। এখানে সংক্ষিপ্ত রূপ একটা চিত্র দিলাম, দেখো এখানে অ্যাসেট, লায়াবিলিটি, অনার্স, ইকুইটি। এটাকে সংক্ষেপে বলা যায় A = L + E। A = অ্যাসেট অর্থাৎ সম্পদ, L = লায়াবিলিটি অর্থাৎ দায়, E = ইকুইটি অর্থাৎ মালিকানা সত্তা। এখানে A = L + ইটাকে আমরা কিভাবে ডেফিনেশন করলাম, C + R - D - E - D। A = অ্যাসেট অর্থাৎ সম্পদ, L = লায়াবিলিটি অর্থাৎ দায়, C = ক্যাপিটাল অর্থাৎ মূলধন, R অর্থ রেভিনিউ বা আয়, E অর্থ এক্সপেন্সেস বা ব্যয়, D তে ডিউরি। এই ইটাকে A = L + E, এই সমস্ত ডেফিনেশনটাকে আমরা মালিকানা সত্ত্বে ভাঙানোর পরে আমরা তাকে C + R - E - D পেলাম, যেটা হলো মূলধন,
আয় ব্যয় উত্তোলন। আমরা তোমাদের মো আ দা খ স ব করে ক্লাসে করিয়েছিলাম, আবার করাবো তোমাদের। এখন আমরা আপাতত এই ডেফিনেশনটাকে জানলাম। এতে অ্যাসেট সম্পদ বাড়বে কমবে, এলতে দায় বাড়বে কমবে, সিতে ক্যাপিটাল আসবে যাবে, মানে সব কিছুই হ্রাস বৃদ্ধি হবে। এই ঘটনাগুলো নিয়েই আমাদের লেনদেনের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করব। হিসাব সমীকরণের উপাদানগুলোর বর্ণনা করতে গেলে এই লেখাগুলো তোমরা অবশ্যই লিখে নাও। আমি তোমাদের 3 মিনিট সময় দিলাম এগুলো লেখার জন্য, তোমরা একটু লিখে নাও। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মূলধন, আয় ব্যয় উত্তোলন। আমি ডেফিনেশনগুলো সব লিখে দিলাম, কাকে সম্পদ কাকে বলে, দায় কাকে বলে, এগুলো লিখে দিয়েছি, তোমরা একটু লিখো। সম্পদ, ব্যবসায় মালিকানাধীন থাকা অবস্থায় মুনাফা অর্জনের কাজে, ব্যবসায় মালিকানাধীন থাকা অবস্থায় মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত বিষয়বস্তুকেই সম্পদ বলে। সম্পদ কোনটাকে হবে? যেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে। মুনাফা অর্জনই আমাদের মুখ্য উদ্দেশ্য। ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। দায়, ব্যবসার মোট সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবিকে আমরা দায় বলি। ব্যবসার মোট সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবিকে আমরা দায় বলি। এটা আমাদের লাইবিলিটি, একে আমরা বলি, এটাকে দায় বলি। মালিকানা সত্ত্ব, ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্ত্ব বলি। মালিক তার স্থবর অস্থাবর সকল সম্পদ নিয়ে তার ব্যবসা আরম্ভ করেন। এই ব্যবসা থেকে তার আয় হয়, ব্যয় হয়, দায় হয়, তারপরে উত্তোলন করে। এই মালিকানা সত্ত্বের এই লোকটি এই যে কাজটা মালিকানা সত্ত্বের যে কি করে, ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্ত্ব এখানে দেওয়া হলো। একটি হলো সি, আমরা আগের সূত্রে দেখিয়েছিলাম সি। সি মানে ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ মূলধন। মূলধন কি? মালিক ব্যবসায় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে তাকে মূলধন বলে। আয়, আয়টা কি? ব্যবসায় বিভিন্ন উপায়ে অর্জিত আয়কে আমরা আয় বলি। ব্যবসার মূল উদ্দেশ্য যেহেতু মুনাফা অর্জন করা, তা আয়টা হলো মুখ্য উদ্দেশ্য। ব্যয়, ব্যবসার চাহিদা মেটানোর জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে এই ব্যয় বলে। ব্যয়টা কি কাকে বললাম আমরা? চাহিদা মেটানোর জন্য যে অর্থ ব্যয় করি সেটাই হলো ব্যয়। উত্তোলন, উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন হতে পারে, আবার ব্যক্তিগত প্রয়োজন নিজস্ব প্রয়োজনে উত্তোলন হতে পারে। তাহলে উত্তোলন বলতে বোঝায় ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে অর্থ নেওয়াকে ব্যবসায়িক উত্তোলন বলে। লেখা হয়েছে তোমাদের, একটু লিখে নিও। তারপরে দেখো, হিসাব সমীকরণের উপাদানগুলো নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন হতে হবে। আমি যখন তোমাদের হ্রাস বৃদ্ধি করাবো, আমরা এরপর এই ক্লাসটার পরে, এটা হলো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের অঙ্কে যাব, অনুশীলনী সৃজনশীলগুলো যখন করাবো তখন সমীকরণের উপাদানগুলোর প্রভাব আসবে, কে বাড়বে কে কমবে, সম্পত্তি বাড়লে কে বাড়বে, সম্পত্তি কমে গেলে কে কমবে, তারপরে একটি সম্পত্তি বাড়লে আরেকটি সম্পত্তি অটোমেটিক কমে যায়, মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমে যায়, মালিকানা সত্ত্ব কমে গেলে দায় বেড়ে যায়। এই যে ধাপ, এই 5টি ধাপ আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 5টি ধাপ ছাড়া আমরা হিসাবের সমীকরণ মিলাতে পারবো না, লেনদেন করতে পারবো না। যখনই একটি লেনদেন করতে যাব তখন আমাদের সম্পদকে চিনতে হবে, দায়কে চিনতে হবে, মালিকানা সত্ত্বকে চিনতে হবে। তখনই আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ লেনদেন হবে। এই দিকগুলোকে আমাদের চিনে রাখতে হবে। আজকের এই থিওরিক্যাল ক্লাসে আমি এইগুলো তোমাদের লিখালাম। এইগুলো দিয়েই আমরা যখন মূল অঙ্কে যাব তখন আমি যখন বলবো কে বাড়লো কে কমলো, সম্পত্তি বাড়লে, মোট সম্পদ বাড়লে কি কমে যাবে বা কি বাড়বে, তখন তোমরা বলতে পারবে যে মোট সম্পত্তি বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আবার যদি আমি জিজ্ঞেস করি মোট সম্পত্তি কমলে কি হবে, মোট সম্পত্তি কমলে যা হয় সেটা হলো মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমে যাবে। একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কি হবে? কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এখন আমরা মালিকানা সত্ত্বের প্রভাব করার 4টি উপাদান আছে,
একটি হলো মালিকানা সত্ত্বাকে মূলধন বা বিনিয়োগ একই অর্থে ব্যবহার করা হয়, বা আয়। সব মালিকের সমস্ত আয়গুলো যোগ করব, ব্যয়গুলোকে বাদ দিয়ে আমরা যে মালিকানা সত্ত্বাকে বের করতে হলে মালিকের যে মালিক যে মূলধনটা বা ইনভেস্ট আকারে যে বিনিয়োগটা করলো তার সাথে তার আয়গুলো যোগ করব, তারপরে তার উত্তোলন ও বিভিন্ন খাতের খরচগুলোকে বাদ দিলেই আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো। আজকের কাজ হিসেবে আমি তোমাদের দিচ্ছি, দেখো তোমরা এই কাজটা তুলে নাও। সমীকরণের প্রভাবের ছোট্ট একটি নমুনা আমি যে তোমাদের এই ক্লাসের মধ্যে ছোট 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 আকারে ভেঙে ভেঙে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ধরানোর চেষ্টা করেছি, সেইখান থেকে তোমরা এই কাজটা করবে। যেটা হলো আমি একটি অঙ্ক তোমাদের জন্য তৈরি করেছি। 2020 সালের এপ্রিলের 1 জনাব নুসাইবা নগদ এত টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। এপ্রিলের 10 ব্যাংকে জমা দেওয়া হলো এত টাকা, এপ্রিলের 15 তারিখে ধারে ক্রয় করা হলো এত টাকা, এপ্রিলের 25 তারিখে বিমা খরচ 5,000 টাকা। লেনদেনগুলো সমীকরণ প্রভাব। সমীকরণ কোনটা? A = L + E এর ব্যবহার করে তোমরা এই অঙ্কটাকে করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি সব মানে মেন বইয়ের সৃজনশীল আকারে যেগুলো আছে সব অঙ্ক সলভ করব তোমাদের আগামী ক্লাসে। তাহলে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।